হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রেকর্ড। 11 শিশুর মৃত্যু টিকা না নেয়া ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সংক্রমণ উদ্বেগজনক। প্রয়োজনে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়াতে পারে সরকার। গ্রাহকের তেল সংগ্রহের পরিমাণ নির্ধারণে তৈরি হলো অ্যাপ। দুই দিনের সফরে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করায় গুরুত্বপূর্ণ ধাপ বলছেন বিশ্লেষকরা। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে 11 দলীয় জোট। 11 এপ্রিল মহানগরে, 12 এপ্রিল জেলায় জেলায় বিক্ষোভ। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এবং নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেয়া হলো বিসিবি পরিচালনা পর্ষদ। 3 মাসে ভোট, তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি। হামের প্রাদুর্ভাবে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গত 2 দশকের মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এবার। গেল 24 ঘন্টাতেই হাম ও উপসর্গ নিয়ে দেশে রেকর্ড 11 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দিনে দিনে এখানে ব্যাপক চাপ বেড়েছে হামে আক্রান্ত রোগীর। শয্যার জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হামের প্রভাবে জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বরের টিকা এডি উঠছে উড়ে নাতাম সদর আসছিলাম হাসপাতাল 4 দিন এতন আবার এনে হয়েছি। খুব জ্বর ছিল, জ্বরটা মাথা ছিল বেশি, বুঝছেন। আর ছিল কি হলো পাতলা পায়খানা আরও বেশি। হামের থেকে নিউমোনিয়া হয়ে গেছে, বুকে ইনফেকশন করছে, তো চিকিৎসা করছে আল্লাহর রহমতে এখন বাচ্চা মোটামুটি সুস্থ আছে। এখন মহাখালী ডিএসসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীর ভিড় বাড়ছে। 24 ঘন্টায় হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 64 জন। গেল 16 দিনে ভর্তি হয় 713 জন। এর মধ্যে মারা গেছে 4 শিশু। শুধু শিশু নয়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও। ছিল এখন যাই হোক এখানে ট্রিটমেন্ট হয়ে প্রাথমিক যে সমস্যাগুলো ছিল সেগুলো প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে জটিল একটা সমস্যা আছে, যেটা আছে ওই যে শ্বাসকষ্ট, বুকের ভিতরে একটু ব্যথা ট্যাথা, এগুলো। হামটা ভালো হয়েছে, ঠান্ডাটাও আল্লাহর রহমতে একটু ভালোর দিকে। ডাক্তার বলছে আজকে ছুটি দিয়ে দিবে। সব মিলিয়ে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 499 জন। মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, সীমিত সরঞ্জাম নিয়েও দেয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা। বাচ্চা প্রথমে র্যাশ হচ্ছে, যেহেতু এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, বাচ্চার ফুসফুসে আসে, আগে অ্যাটাক করে, তখন ওই যে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়। ওরকম হলে তো আমাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি হইতেই হবে, কারণ আমার অক্সিজেনের ব্যাপার আছে। আসলে যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ওইখানটায় বাচ্চাগুলোকে তাড়াতাড়ি নিতে হবে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। টিকা না নেয়া ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হামের সংক্রমণ উদ্বেগজনক। কোভিড পরবর্তী সময়ে শিশুর টিকা দানে বাবা মায়ের অনীহাকেও দুষছেন চিকিৎসকরা। তারা বলছেন, প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হামের নতুন ভেরিয়েন্ট কিনা তা নিয়ে চলছে গবেষণা। 5 দিন ধরে জ্বর, কাশি, সর্দি আর শরীরে র্যাশ। ছোট্ট আজওয়ানকে নিয়ে দেশেহারা হয়ে পড়েছিলেন বাবা মা। বাংলাদেশ শিশু হাসপাতালে এনে পরীক্ষা করে নিশ্চিত হয় এটি হাম। শুরু হয় চিকিৎসা। যখনই হচ্ছে কি আমি র্যাশ দেখা দিচ্ছে বা হচ্ছে কি ওর হচ্ছে কি সিমটমগুলো বুঝতে পারতেছিলাম যে জ্বর আছে, তো তখন তো হচ্ছে কি অবশ্যই আমার মনের ভিতরে সেই ভয়টা কাজ করতেছিল যে কিছু হয়ে যায় কি না। একই ওয়ার্ডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হামে আক্রান্ত আরেক শিশু। শুরুতে সাধারণ ভাবলেও জটিল হয় 48 ঘন্টার ব্যবধানে। 3 দিন ধরে রাখা হয় লাইফ সাপোর্টে। বয়স 1 বছর হলেও এই শিশুকে দেয়া হয়নি টিকা। না, হামের টিকা দেওয়া হয় নাই। হাম হয়েছিল, হাম থেকে ইনফেকশন হয়ে গেছে। এখন ডাক্তার হচ্ছে লাস্ট পর্যায়ে, এখন ওই যে ওরে মানে শেষ পর্যায়ে আর কি। আমার এখন বলে আর কিছু করার নাই, আমার বাবার বলে আর কিছু করার
প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হামের উপসর্গ নিয়ে শিশুদের এখানে নিয়ে আসছেন বাবা মা। কারো কারো অবস্থা খারাপ। বাচ্চা তো অবস্থাতে বলতেছে ভালো না, তো আমরা বুঝতে পারতেছি না, আমরা তো আর চিকিৎসক না, কিভাবে বুঝবো কি অবস্থা। গত 6 বছরে হামের চিত্র বলছে ঝুঁকি কখনো কমেনি, বরং সময়ের সাথে বদলেছে মাত্রা। 2020 সালে আক্রান্ত ছিল প্রায় 2000-এর কিছু বেশি শিশু। 2021 সালে সামান্য কমলেও 2022 সালে আবার বাড়তে শুরু করে সংক্রমণ। 2023 সালে হঠাৎ আক্রান্ত ছাড়িয়ে যায় 7000, আর মৃত্যু পৌঁছে যায় উদ্বেগজনক মাত্রায়। 2024 সালে কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আর 2025 সাল থেকে আবারও ঊর্ধ্বমুখী হয় সংক্রমণ, বাড়ে মৃত্যু। চিকিৎসকরা বলছেন হামের প্রধান লক্ষণ কাশি, নাক দিয়ে পানি আর চোখ লাল হওয়া, সঙ্গে জ্বর ও র্যাশ। প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখা গেলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এটি হতে পারে হামের নতুন ভ্যারিয়েন্ট, সেটা নিয়ে চলছে গবেষণা। এখন যেহেতু হঠাৎ করে ঈদের পরে ঘটনাটা শুরু হলো, ইটস অনলি এ ম্যাটার অফ 2 উইকস। এই 2 উইকসে ইউ ক্যানট এক্সপেক্ট ফাইনাল রেজাল্ট, আউটকাম। ইট নিডস টাইম। ওই যারা সায়েন্টিস্ট আছে আইডিসিআরে, আইসিডিআরবিতে, তারা আলটিমেটলি আমাদেরকে একটা গবেষণা চলমান। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরবর্তী সময় টিকাদানের ঘাটতি তৈরি হওয়ায় বেড়েছে হামের ঝুঁকি। গত 5-6 বছর টিকা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল, এবং এটার ইনিশিয়েটিং ফ্যাক্টরটা ছিল কোভিড-19, যেই কারণে আমাদের যে একটা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, এই হার্ড ইমিউনিটি আপনাকে অর্জন করতে গেলে সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। যেহেতু হাম আমাদের কন্ট্রোলে ছিল, সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। এদিকে হামের নতুন ভ্যারিয়েন্ট আশঙ্কা করায় বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে, যাতে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা যায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কুসংস্কার, টিকা বিরোধী প্রচারণা এবং বিগত সরকারগুলোর মারাত্মক অবহেলায় হামের মতন ছোঁয়াচে রোগকে নির্মূল করা যায়নি। স্বাস্থ্যসেবাকে সুসংহত করতে পারলে স্বাস্থ্য খাতে দুর্নীতি কমাতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবসে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য বক্তারা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করতে এসে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জনস্বাস্থ্যকে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। আমি আগেই বলেছি, কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার, এগুলো যেমন হয়েছে তেমনি উদাসীনতাও রয়েছে। গত অন্তর্বর্তী সরকারও এটাকে সুনজরে দেয়নি, দ্রুত গতিতে পদক্ষেপ নেয়নি, কিন্তু স্বাস্থ্যসেবায় মারাত্মক অবহেলা ছিল। এই দিকটা সরকারকে দেখতে হবে, সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নেবেন। এদিকে শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে শতভাগ দুর্নীতি কমাতে সচেষ্ট থাকবেন তারা। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেচ থাকে দুর্নীতি করার জন্য। সারা পৃথিবী এখন 20 ভেরিয়েন্টে পর্যন্ত চলে গেছে না, মিজেলস, টিকা, আমরা 10 ভেরিয়েন্ট। উদ্দেশ্য এটা দিলে এই কোম্পানি পাবে, অন্যগুলি পাবে না। We should close the corruption hole in the departmental buy and sell, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. বিজ্ঞান ও প্রযুক্তিকে ওয়ান হেলথ বাস্তবায়নের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে। আধুনিক জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত রোগ জীবাণু শনাক্ত করা সম্ভব, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত সকলকে এক সরল রেখায় থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী মাসে মজুদ ও আমদানির সার্বিক বিষয় সমন্বয় করে দেখার পর প্রয়োজন হলে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, জাতীয় সংসদে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, কে কত জ্বালানি নিতে পারবে তা নিয়ে একটি অ্যাপ তৈরি হয়েছে। আজ থেকেই পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। দেশে জ্বালানি তেল মিলছে না বা তেল নিতে দীর্ঘ সারির এই দৃশ্য এখন প্রতিদিনকার।
অভিযোগ রয়েছে তেল মজুত করারও। দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক উদ্ধারও হচ্ছে। এমন বাস্তবতায় সংসদে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে জ্বালানি মন্ত্রী বলেছেন, তেলের কোনো সংকট নেই, নিয়মিতভাবে জ্বালানি আসছে, আরও আসবে। অতিরিক্ত দামে তেল বিক্রি এবং মজুত বন্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এশিয়ার প্রায় সব দেশেই তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু বাংলাদেশে বাড়ানো হয়নি। আগামী মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। এদিকে সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। জানান, তেল নেয়ার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। দেশে তেল সরবরাহে কিছুটা সংকট হলেও মজুদ যথেষ্ট আছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, পরিস্থিতি ঘোলাটে একটি গোষ্ঠী পাচারসহ নানা অপকর্মে জড়িয়েছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ। সরকার বলছে সংকট নেই, প্রায় প্রতিদিনই জ্বালানি নিয়ে দেশের বন্দরে ফিরছে জাহাজ। তারপরও জ্বালানির তেলের জন্য বাড়ছে হাহাকার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমছে না অপেক্ষার পালা। ভোর না হতেই লাইনে দাঁড়ানো গাড়ির সারি, কারো চোখে ঘুম নেই, কারো মুখে ক্লান্তির ছাপ। রাজধানীর তেলের পাম্পগুলো যেন এখন অপেক্ষার আরেক নাম। বেশিরভাগ পাম্পই বন্ধ, আর যেগুলো খোলা সেগুলোতেই উপচে পড়া ভিড়। সরকারি আশ্বাসে সংকট নেই, তবু মানুষের মনে রয়ে গেছে অনিশ্চয়তা আর আতঙ্ক। রাত তো গেল, এই দিন তো কি হবে বলতে পারতেছি না। সামনে তো আরো মনে হয় 200-র মতো বাইক আছে, আল্লাহ জানে কখন শেষ হবে, কখন বাসায় যাবে। সময় তো নষ্ট হচ্ছেই, এখন গিয়ে টায়ার্ড হয়ে গেছি, হয়তোবা দিনের বেলা আমি ঠিক মতো দোকানে যেতে পারবো না, এটাই স্বাভাবিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে লাইনের দৈর্ঘ্য। অকটেনের আশায় শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কখনো সেই লাইন ছুঁয়ে ফেলে প্রধান সড়ক। দিনের অর্ধেক ভাগেই যদি এখানে চলে যায় তাহলে আর কেমনি কি, এখানে আসলে বলার কোনো ভাষা নাই। সময় গড়ায়, ক্ষুধা বাড়ে, ক্লান্তি জমে, তবুও লাইনে থেকে সরে দাঁড়ানোর উপায় নেই, কারণ এই তেলেই তাদের জীবিকার একমাত্র ভরসা। ক্লান্ত তো আমাদের আছেই, এই যে খাইতে ভয় করে, পানি খাইতে ভয় করে। অল্প কিছু পাম্পে হাজারো মানুষের ভিড়। চাপ বাড়ায়, কমেছে সরবরাহের গতি, প্রতিটি গাড়িতে সময় লাগছে দীর্ঘক্ষণ। আমি সারা রাত ধরে এখানে, আমি কখন ঘুমাবো, কখন কাজে যাব, এই বিষয়টা সবার একটু নজরে নেওয়া উচিত। ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর ঘোষণা এসেছে, কিন্তু মাঠের বাস্তবতায় তার প্রতিফলন খুব একটা নেই। অপেক্ষা যেন এখনো শেষ হয়নি। ম্যাক্সিমাম পাম্পে কোনো পাম্পে তেল দেয় না, আর সব পাম্পে যদি মনে করেন তেল দিত, এই সময়টা কিন্তু আমাদের লাগতো না। আমি একতা পাম্প থেকে সিরিয়াল নিয়ে আসছি, আমি 5টা গাড়ির সিরিয়ালে থাকা অবস্থায় তেল শেষ। অপেক্ষা, অনিশ্চয়তা আর ক্লান্তির এই শহরে তেলের জন্য লড়াই যেন এক নিত্যদিনের গল্প। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিনের সফরে দিল্লিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। দিল্লিতে বিভিন্ন মন্ত্রীর সাথে বৈঠকে পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বিষয়ে ব্রিফিংয়ে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ, এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসা স্বাভাবিক হওয়া এবং অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনার সম্পর্ক এগিয়ে নেবে বলে মনে করেন তারা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আর কখনোই স্থবির না হয়, এই সফরে সেই দিকে গুরুত্ব দেওয়ারও তাগিদ তাদের। 2 দিনের সফরে দিল্লিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। দিল্লিতে বিভিন্ন মন্ত্রীর সাথে বৈঠকে পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম ভারত সফর। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে মরিশাস যাবার পথে দিল্লিতে এই সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুভেচ্ছা সফর। 2024-এর 5ই আগস্টের পর নতুন বাস্তবতায় স্থবির সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তায়। জ্বালানি তেলের সংকটে ভারত থেকে আসছে ডিজেল, কিন্তু এখনও ভারত স্বাভাবিক করেনি সব ধরনের ভিসা কার্যক্রম। এই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতকে বুঝতে হবে সম্পর্ক আর আগের মতো হবে না, তবে সম্পর্কের স্থবিরতা কাটাতে এগুতে হবে দুদেশকেই। সমালোচনাটা হলো যে বাংলাদেশের বড় জনগণ একটা অংশ মনে করে যে ভারত একতরফা সম্পর্ক করেছে। দুই দেশে যদি জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে পারে, মানে এটা কোনো একটা দলের উপরের নজর রেখে যেন সম্পর্ক না করা হয়, সেই জিনিসটা যদি করতে পারে, গত 1.5 বছরে যা আছে তার চেয়ে হয়তো একটু উন্নতি হতে হবে। ভারতের দিক থেকেও বাংলাদেশ এই বিষয়ে অনেক কিছু জানবার আছে, জানতে চাইবে। আমাদেরও জানবার আছে, আমাদেরও জানার ইচ্ছা আছে, কারণ আগের সম্পর্কটা তো চালু নাই, সেটা তো আমরা জানি। তো কাজে এখানে নতুন করে চালু করতে গেলে সেই ভিত্তিটা কি হবে? এখানে বাংলাদেশের মানুষেরও প্রত্যাশার পরিবর্তন হয়েছে। আমরা একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। এই মুহূর্তে ভিসা স্বাভাবিক করা ছাড়াও গঙ্গা চুক্তি নবায়নও দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ভিত্তি বলে ধরা যেতে পারে বলে মনে করেন তারা। এখনই তো গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা দরকার, কারণ ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তা আগামী কয়েক মাস সময় হাতে আছে। এই আলোচনা তো আপনাকে দ্রুত গতিতে এগোতে হবে। তারাও বলছেন ভিসা খুলবেন, চালু করবেন, কিন্তু এখনও সেটা হয়নি। তো কাজে আমার ধারণা তারা হয়তো বা এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পরে তারা হয়তো এটা একটা সিদ্ধান্ত নেবেন। তবে সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার বলছে সংকট নেই, প্রায় প্রতিদিনই জ্বালানি নিয়ে দেশের বন্দরে ভিড়ছে জাহাজ, তারপরও জ্বালানি তেলের জন্য বাড়ছে হাহাকার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমছে না অপেক্ষার পালা। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, এই তেল পাম্পের দীর্ঘ গাড়ির লাইন কিন্তু পাম্প ছাড়িয়ে সড়কে পৌঁছে যাচ্ছে এবং সারাদিনের যে চিত্র ছিল, সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। তো এই ভোগান্তি আসলে কবে নাগাদ নিরসন হবে? পাম্প মালিকরা কি বলছেন? হাবিব, আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালীর একটি পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পের দরজায় কিন্তু আসলে তালা মারা, তবে পেট্রোল পাম্পের দৃশ্য কিন্তু অনেকটাই দেখলে মনে হবে যে হয়তো পেট্রোল পাম্পে এখনও তেল সরবরাহ চলছে এবং এই যে দীর্ঘ লাইন, অন্যদিকে কিন্তু পাম্পের সামনে আমরা লক্ষ্য করতে পারছি একটি ব্যানার, আসলে কর্তৃপক্ষের আদেশক্রমে একটি ব্যানার এখানে টানিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে নিরাপত্তাজনিত কারণে বিকাল 5:30 পর কেবল অকটেন সরবরাহ স্বাভাবিক নিয়মে চলমান থাকবে না, এমন একটি বিজ্ঞপ্তি কিন্তু কর্তৃপক্ষ এখানে লাগিয়ে দিয়ে এখানে যেই গেট, সেই গেটটি বন্ধ করে দেওয়া রয়েছে। তবে গেটের বাহিরের দৃশ্য যদি আসলে আমরা আপনাদেরকে একটু দেখাই, গেটের বাহিরে কিন্তু কয়েকশো গাড়ি এভাবে অপেক্ষারত রয়েছে, যারা বলছেন যে সেই সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে যখন এই জায়গাটিতে আসলে এসে পৌঁছেছেন তখন কিন্তু আসলে শুনেছে যে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে বা শেষ হয়ে গিয়েছে, এমনটি কিন্তু আসলে তাদেরকে জানানো হয়েছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলে আসলে জানতে চাইবো কত সময় এখানে অপেক্ষা করছেন জ্বালানি তেলের জন্য। আমি সকালে 8:26 আমি ঢাকা ব্যাংকের সামনে সিরিয়াল নিচ্ছি, এই পর্যন্ত আমি আসতেছি, কোনো আমি তেল এই পর্যন্ত নেই 5:30 দিকে তেল বন্ধ হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে যে গাড়িগুলি ঢুকতেছে এগুলি কিন্তু তেল নিয়ে না যাইতেছে।
আমি সিরিয়ালে কোনো আমরা তেল পাইতেছি না। ধন্যবাদ হাবিবা। শুনছিলেন আসলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে শেষ মুহূর্তে যখন পেট্রোল পাম্পের খুব কাছে এসে পৌঁছেছেন তখন কিন্তু আসলে তারা পেট্রোল পাম্পের যে মূল ফটক সেটি বন্ধ দেখে তারা কিন্তু তাদের কপালে যে দুশ্চিন্তার যে ভাস সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবা, এই ছিল আমার কাছে মহাখালী পেট্রোল পাম্প থেকে বর্তমানে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে 11 দলীয় জোট, এমন ঘোষণা দিয়ে দেয়া হয়েছে নতুন কর্মসূচিতে। 11 এপ্রিল মহানগরে আর 12 এপ্রিল জেলায় জেলায় বিক্ষোভ হবে। জোট নেতাদের অভিযোগ, দুর্নীতি, সিন্ডিকেট আর অব্যবস্থাপনার মাধ্যমে পকেট ভরতে গিয়ে জনগণকে বিপদে ফেলেছে সরকার। জনরায় উপেক্ষায় পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারকে চাপে রাখবে 11 দল। উদ্বেগ জানানো হয় তড়িঘড়ি করে বিল পাশের। এই সরকার সঠিক সময়ে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে ব্যর্থ হয়েছে। আর যদি ওই ব্যর্থতা স্বীকার না করেন তাহলে ওনাদেরকে স্পষ্ট করতে হবে কোন কৌশলের কারণে এই বিলম্বটা আমরা করেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। জোটের নেতাদের অভিযোগ, জনরায় উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে 11 দল। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এ সময় জানানো হয়, সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না 11 দলীয় জোট। সংবিধানকে এত তুচ্ছ করে ফেলা হয়েছে, মনে যেন আর কেউ এ সংবিধান বোঝে না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর লালবাগ থানার একটি হত্যা চেষ্টার মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। ভোরে ধানমন্ডি থেকে আটকের পর জুলাই আন্দোলনের সময়ে লালবাগ থানার হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। গোয়েন্দা পুলিশের এই গাড়িতে করেই আদালতে আনা হয় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে। জুলাই আন্দোলনের সময় লালবাগ থানায় আশরাফুল হত্যা চেষ্টা মামলায় চাওয়া হয় 2 দিনের রিমান্ড। আওয়ামী লীগ সরকারের সময় 3 মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করা শিরিন শারমিনকে তোলা হয় এজলাসে। শুনানি শেষে রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম সেটার ক্যান্সেলেশন চেয়েছে। মঙ্গলবার ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শিরিন শারমিনকে। পরে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। মামলা নথি বলছে 24-এর 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আজিমপুরের ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা হয়। এতে আশরাফুল নামে এক ব্যক্তির চোখে গুলি লাগে। এ ঘটনায় হওয়া মামলার 3 নম্বর আসামি শিরিন শারমিন। এছাড়া সাবেক এই স্পিকারের বিরুদ্ধে ঢাকার 6টি থানায় মামলা আছে রংপুরেও। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে ঢাকার বিভিন্ন থানায়, ডিবির বিভিন্ন থানা। তো
এখন পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে যে এই ডিবিতেই একটি মামলা, লালবাগ থানার বৈষম্য বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন আছে। 2013 সালে দেশের প্রথম স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছিলেন আত্মগোপনে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে মহাসড়কে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অটো চালকদের হামলার শিকার হয়েছেন হাইওয়ে পুলিশ ও পথচারী সহ অন্তত 5 জন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি চালানো হয় সাভারে। নবীনগর এলাকায় অভিযান পরিচালনার শুরুতে অটোরিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে হাইওয়ে থানায় হামলার চেষ্টা করে। তাদের থামানোর চেষ্টাকালে বিক্ষোভকারীদের হামলায় 4 পুলিশ ও 1 পথচারী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনায় জড়িত 2 হামলাকারীকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেলে সদর উপজেলা ও শিবগঞ্জের বিভিন্ন স্থানে এই প্রাকৃতিক দুর্যোগ হয়। প্রায় 50 থেকে 100 গ্রাম ওজনের শিলা পড়তে শুরু করলে উৎসুক অনেকেই রাস্তায় নেমে আসে। প্রায় 15 মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে আমসহ ক্ষেতের শাকসবজির বিপুল ক্ষয়ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইরানের তেল সমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গো দ্বীপে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলা সামরিক লক্ষ্যবস্তুতেই চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইরানকে দেয়া নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রাতেই একটি সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এছাড়া হুমকির পরপরই ইরান জুড়ে ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় অন্তত 10টি রেললাইন ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সতর্কবার্তার পর ইরানের একটি শহরে রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় দেশটির কোম শহরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার জ্ঞান নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টাইমস। সংবাদ মাধ্যমটি আরও জানায়, অজ্ঞান অবস্থায় থাকায় দেশের চলমান বিষয় নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি গোয়েন্দা প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই গোয়েন্দা নথি সংবাদ মাধ্যমটির হাতে এসেছে। এতে দেখা গেছে মার্কিন ইসরায়েলি গোয়েন্দারা বলছেন মুজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন রয়েছেন। দ্য টাইমসের প্রতিবেদনের মাধ্যমে প্রথমবার প্রকাশ্যে মুজতবার অবস্থান সম্পর্কে জানা গেল। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। জানাবো খেলার খবর। বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে নবগঠিত অ্যাডহক কমিটির বৈঠক চলছে। নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। শাহরিয়ার, বৈঠক তো চলছে, তো এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা যে বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে? জিজ্ঞেস করেন যে বৈঠক চলছে। হ্যাঁ, বৈঠক শুরু হয়েছে আরও আধ ঘন্টা আগেই। আমরা দেখেছি যে যারা অ্যাডহক কমিটিতে আছেন 11 সদস্যের যে অ্যাডহক কমিটি, বেশিরভাগই কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানে বেশ কিছু আলোচিত নামও আছে। আমরা যদি বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ইব্রাহিম আহমেদ, তারপর অর্থমন্ত্রীর পুত্র আছেন সেখানে ইসরাফিল খসরু। তো বেশ কিছু পরিচিত মুখ আছে এই অ্যাডহক কমিটিতে এবং তারা বেশিরভাগই কিন্তু এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। এবং এটাকে আসলে আনুষ্ঠানিক কোনো বোর্ড মিটিং বলা যাবে না, জাস্ট যেহেতু প্রথম দিন দায়িত্বপাত্র গ্রহণ করেছে, তো তারা হচ্ছে নিজেদের মধ্যেই একটা আলোচনা, বলা যাচ্ছে যে একটা আলোচনা সেরে নিচ্ছেন। এবং যতটুকু জানতে পেরেছি আরও প্রায় 1 ঘন্টার মতো 8:30 থেকে 9টা পর্যন্ত হয়তো বা সে মিটিংটা চলবে। এরপরে হয়তো বা গণমাধ্যমের মুখোমুখি হবেন তাদের মধ্যে কেউ, যদিও সেখানে যে সভাপতি আছেন তামিম ইকবাল, তিনি কথা বলবেন কিনা এখনও সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। হয়তোবা তারা আসলেই হয়তোবা এই বোর্ডকে কীভাবে তারা এগিয়ে নেবেন এবং ক্রিকেটকে ঘিরে তাদের যে পরিকল্পনা সেগুলো হয়তোবা জানা যাবে। এবং এর আগেই কিন্তু আমাদের দুপুরেই কিন্তু এনএসসি কিন্তু সেই
বোর্ডটা আগের যে পরিচালনা পর্ষদ তারা সেটা কিন্তু ভেঙে দিয়েছে এবং আগের যারা ছিলেন আমিনুল ইসলাম বুলবুল সহ ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, তারা কিন্তু সবাই আজকে বিসিবিতেই ছিল এবং আমরা যেটা দেখেছি তারা কিন্তু যখন জানতে পেরেছে যে বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে সেই খবর পেয়ে কিন্তু তারা সবাই কিন্তু তড়িঘড়ি করে অনেক চলে গিয়েছেন গণমাধ্যমকে এড়িয়ে এবং তারা কেউই গণমাধ্যমের মুখোমুখি হননি। এবং আরেকটি বিষয় পরিষ্কার করে রাখা ভালো যে অনেকে একটা অনুমান করছিলেন যদি এইভাবে এনএসসি যদি সরকারি হস্তক্ষেপে যদি ভেঙে দেওয়া হয় তাহলে আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা। আসলে সেই বিষয়ে এরকমও কোনো শঙ্কা থাকছে না, কারণ এখন যে এনএসসি যে বোর্ডটা ভেঙেছে তারা কিন্তু আইসিসিকে অবহিত করেই এই বোর্ডটা ভেঙেছে, সেই শঙ্কাও আর থাকছে না। আমরা পরবর্তীতে হয়তো বা যখন গণমাধ্যমের সামনে তারা মুখোমুখি হবে তাদের পরিকল্পনা থেকে শুরু করে সবকিছু জানতে পারবো। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।